স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম ইউরোপ সফর। বুধবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পরদিন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন অধ্যাপক ইউনূস। 12 জুন সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন লন্ডনে বসবাসরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হলে জনগণ খুশি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠক জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, এপ্রিলে রোজার মধ্যে ভোট হলে প্রচারণা ভালো হয় না, এজন্য রোজার আগেই ভোটের দাবি জানান তিনি। বলেন, গত 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। ফ্যাসিস্ট পালিয়ে গেলেও এখনো ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি। এজন্য নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যুক্তরাজ্যে গিয়েছেন, পত্রপত্রিকা এসেছে, হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। খুশির সংবাদ, আনন্দের জিনিস। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই ধরনের যদি একটা বৈঠক হয়, খুব স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হব, বাংলাদেশ উপকৃত হবে। এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। বলেছেন, অন্তর্বর্তী সরকার 2-1টি দলের কথায় নির্বাচন এপ্রিলে করতে চাইছেন। সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপর 2-1টি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে। যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল 2-1টি, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, প্রত্যেকেই ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। এদিকে চুয়াডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। এই ব্যাখ্যাটা মাথায় রেখে বিএনপি এবং প্রায় 50 অধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে এই সরকারকে নির্বাচনের সময় দিন ঘোষণা করার জন্য আহ্বান। দিনাজপুরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, দেশের সম্পত্তি সার্বভৌমত্ব অন্য কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। চট্টগ্রামের পোর্ট ব্যবহারের জন্য বিদেশি কি দিবেন, তার জন্য ওপেন কোনো টেন্ডার করেছেন, তাদের মধ্যে কারা বেশি আছে? 39 জনের মধ্যে পার্শ্ববর্তী একটি দেশের সবচেয়ে বেশি সংখ্যক লোক আছে, তাদের আপনারা কিভাবে প্রি কোয়ালিফাই করেছেন? অর্থাৎ এখানে অনেক প্রশ্ন আসে। কক্সবাজারের পেকু উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দেশে যত দ্রুত সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা চায় বিএনপি। গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। দেশে আর কখনো যাতে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়ার তাগিদ দেন দলটির নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিল মাসে আবহাওয়া থাকে বিরূপ। এছাড়া ফেব্রুয়ারি মার্চে রোজা ও এসএসসি পরীক্ষা হলে জাতীয় নির্বাচনের জনসংযোগ কঠিন হবে।
এমন দাবি রাজনীতিবিদদের। নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, এসব বিবেচনায় জাতীয় নির্বাচন 2-3 মাস আগে পরে হতেই পারে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছুটা ছাড় দিতে হবে রাজনৈতিক দল বা সরকারকে। মার্চ থেকে বজ্রপাতের মৌসুম শুরু হলেও এপ্রিলে হয় শক্তিশালী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এপ্রিলে গড়ে 6.5 লাখ বজ্রপাতে মৃত্যু হয় 16 জনের। বজ্রঝড় ও কালবৈশাখীর পাশাপাশি এপ্রিলে বৃষ্টিও বাড়ে। এ মাসে সিলেটে গড়ে 16 দিন আর ঢাকায় 12 দিন বৃষ্টি হয়। এপ্রিলে আরও এক সংকট তাপপ্রবাহ। 2024 সালে এপ্রিল মে মাসে টানা 35 দিন তাপপ্রবাহের মধ্যে দিয়ে গেছে দেশ। তখন তাপমাত্রা 36 থেকে 43 ডিগ্রি পর্যন্ত ওঠে। চরম ভাবাপন্ন তাপমাত্রা এই এপ্রিল মাসে থাকে বাংলাদেশে। একদিকে তাপমাত্রা বেশি, সূর্যের উজ্জ্বল কিরণকাল বেশি 8 থেকে 10 ঘন্টা, পাশাপাশি জলীয়বাষ্পের পরিমাণ গড়ে 75%। সুতরাং আমরা তাপমাত্রা যাই রেকর্ড করি না কেন, ফিলিং টেম্পারেচার বা অনুভূত তাপমাত্রা তার চেয়ে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এপ্রিলের বৈরী আবহাওয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রেকর্ড নেই। 54 বছরের নির্বাচন হয়েছে 12টি। 1973 সালে ভোট হয় মার্চে। এরপর থেকে 1991 সাল পর্যন্ত জাতীয় নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি থেকে মের মধ্যে। 1996 সালে অনুষ্ঠিত হয় জুনে। এরপর 2024 সাল পর্যন্ত মোট 5টি সংসদ নির্বাচন হয়েছে অক্টোবর, ডিসেম্বর ও জানুয়ারিতে। ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিলে। এই সময়ে থাকবে বৈরী আবহাওয়ার চ্যালেঞ্জ। এসএসসি পরীক্ষা ও রমজান মাসের চাপও থাকবে, তাই বিরোধিতা করছে কয়েকটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো একমত হতে হবে, হ্যাঁ আমরা নির্বাচন দেশের জন্য, দেশের গণতন্ত্রায়নের জন্য আমরা এই কোনো দলকে একটু ছাড় দিতে হবে। অবশ্যই দলগুলোকে ছাড় দিয়ে একটা জায়গায় আসতে হবে। যদি আমরা সবাই সবার পয়েন্টে এক থেকে যাই তাহলে তো কোনো সমস্যার সমাধান বের হয়ে আসবে না। জুন মাসে তো আসলে প্রচণ্ড গরম, এর মধ্যেও কিন্তু নির্বাচন করারই আছে। এপ্রিল মাসে তো মার্চের ওয়েদার তো ভালো থাকে। তিনি আরও জানান, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে বেশ কিছু নতুন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন, যার সংখ্যা প্রায় 40 লাখ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে রোববার সকালে দেশ ছাড়েন তিনি। তবে তার বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শেখ কবির হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। শেখ হাসিনার শাসন আমলে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন শেখ কবির। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন 23টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ে নানা পদে ছিলেন তিনি। 2011 সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একটানা সভাপতি ছিলেন শেখ কবির হোসেন। এবার ঈদের ছুটি বেশি হওয়ায় এখনও রাজধানীতে ফিরতে গাড়ির চাপ পড়েনি। স্বল্প ছুটি পাওয়া মানুষজন ঢাকায় ফেরা শুরু করলেও বাড়ি ফেরার পথে চাপ এখনও বেশি। ভাড়া নিয়ে অভিযোগ থাকলেও স্বস্তি মিলছে অনেকের ঈদ যাত্রায়। দীর্ঘ ছুটিতে রাজধানীবাসী অনেকেই বিভিন্ন জেলায় গেছেন ঈদের আগে। তবে ভোগান্তি এড়াতে ও কাজ শেষে ঈদের পরেও শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীতে ফেরার পাশাপাশি এখনও চলছে বাড়ি ফেরার যাত্রা। মধ্যরাতেও বাস টার্মিনালে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। ছুটি আমার আগে হয়েছে, কিন্তু আমি একটু 2 দিন পরে যাইতেছি, বাল বাচ্চার জন্য মাংস টাংস নিয়ে যাইতেছি। এখন ভিড় আছে। হ্যাঁ, টিকিট পাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদের দিনটি কাটাতে না পারলেও এখন সময় সুযোগ পেয়ে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। আমি যাচ্ছি হলো আমার গ্রামের বাড়িতে, তো কিছুদিন ছুটি পেয়েছি, ফ্যামিলির সাথে সময় দিব। ঈদের আগের যে চাপটা ছিল এই চাপটা এখন আর নাই, কমে গেছে আল্লাহ দিলে। আর ভাড়াও তেমন বেশি না, ন্যায্য ভাড়াই নিচ্ছে। আবার অনেকেই স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট না পেয়ে বিরক্তি প্রকাশ করেছেন। কালোবাজারে ওরা টিকিট কাইটা সিন্ডিকেট করতেছে, ওরা 100 টাকার টিকিট 500 টাকা নিয়ে বেচতেছে। এমন ভিড় যে ট্রেনের ছাদে ওইটাও যাইতে পারি নাই। কিছু ক্ষেত্রে অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন ঈদের পরে এই যাত্রায় স্বস্তি পাচ্ছেন।
তবে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে রাজধানীর অনেকটাই ফাঁকা, ব্যস্ত সড়কগুলোতে নেই গাড়ির চাপ, অনেকটাই শান্ত ও নীরবতায় রাজধানীর এক নতুন রূপ দেখা গেল এই কদিন। যানজটহীন সড়কে যাতায়াতে খুশি চালক ও যাত্রীরা। ঢাকা একদিন সম্পূর্ণ যানজট মুক্ত হবে এমন প্রত্যাশা রাজধানীবাসীর। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের চিত্র এটি। নেই চিরচেনা যানজট, ফুটপাতে হকারদের কোলাহল, ওভারব্রিজে ব্যস্ত মানুষের ঢল কিংবা তাড়াহুড়ো করে বাসে ওঠার দৃশ্য। রাজধানীর গণপরিবহন কম থাকায় প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। যানজট কম থাকায় খুশি চালকরা। রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, একবারে স্বাভাবিক। সার্জেন্টরা তারা খুবই কেয়ারফুল এবং পরিবেশ খুব স্বাভাবিক, গাড়ি চালায় খুব ভালো লাগতেছে। অটো বিদায়, রাস্তা বিদায়, যাত্রী চলে ফিরে আরাম পাচ্ছে, কোনো জায়গায় বাধা যায় না, আমরা আরামে রিক্সা চালাইতেছি। স্বস্তিতে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী। রাস্তাঘাট ফাঁকা, ফ্রি, এটা যদি অলওয়েজ থাকে তাহলে আমরা আসলে সবসময় আমাদের চলাফেরা করতে খুবই আনন্দ লাগবে। আমরা যারা অরিজিনালি ঢাকার মানুষ তারা এই সময়টা একটু বেশি মজা পায় আর কি ঢাকাতে ঘুরতে। একই দৃশ্য রাজধানীর মেট্রো রেলেও। ভিড়ভাট্টা না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। আমি শেষ কবে সিটে বসে এসেছি মেট্রো রেলে আমার মনে নেই, আজকে অনেকদিন পর পেয়েছি, খুব ভালো লাগছে। রাজধানী বলতে গেলে পুরোটাই ফাঁকা, সো এখন যাতায়াত করতে অনেকটাই কমফোর্ট লাগছে। নগরীর নিরাপত্তায় কাজ করছেন আনসার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেকটা অলস সময় পার করলেও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রস্তুত তারা। উল্টাপাল্টা বা ট্রাফিক শৃঙ্খলাটা ধরে রাখার জন্য হালকা আছে, তারপরে এর মধ্যে আমরা চেষ্টা করতেছি যে কোনো গাড়ি যেন উল্টা না যেতে পারে। যেমন দেখতেছেন হালকা আছে, তারপরেও কিন্তু আমাদের ট্রাফিক সদস্য আছে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। কোটি মানুষের পদচারণায় মুখরিত ঢাকাবাসীর দৃষ্টি কেড়েছে স্নিগ্ধ প্রকৃতি। দেখা মিলেছে কলাবতী আর কৃষ্ণচূড়ার। রাজধানীর এই নতুন চিত্র দেখে মুগ্ধ নগরবাসী। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে আগাম বন্যায় চলনবিল এলাকায় তলিয়ে গেছে কাঁচা পাকা বড় ফসল। ঈদের ছুটিতে শ্রমিক সংকটে তলিয়ে যাওয়া ফসল কাটতে দেখা দিয়েছে বিপত্তি। এমন অবস্থায় সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। আর কৃষি বিভাগ বলছে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। এমন দৃশ্য সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল এলাকায়। কৃষকরা বলছেন উজানের ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে গেছে তাড়াশ, শাহজাদপুর ও উল্লাপাড়ায় চলনবিলের নিচু জমির কাঁচা পাকা বোরো ধান। সিরাজগঞ্জ তাড়াশ থানা এই বর্ষাতে এসে উপরকার ঢল বৃষ্টিতে ডুবে গেছে। অনেকজন কাটতে পারতেছে আর অনেকজন কাটতে পারতেছে। আমাদের চলনবিলের ক্ষেতগুলো 2 দিনের মধ্যে আমাদের এই ধানগুলোর ক্ষেত সব ডুবে গেছে। ঈদের ছুটিতে শ্রমিকও পাচ্ছেন না তারা, এজন্য ক্ষতিগ্রস্ত ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। ধান কাটার লেগে সিরিয়াল দিয়ে লোক পাওয়া যায় না, লোক পাওয়ার না কারণে কত ভুই মনে এখনো বর্তমান পানি ডুবে আছে। কৃষি বিভাগ বলছে বন্যা আসার আগে চলনবিল এলাকায় 96 ভাগ ধান কাটা শেষ হয়েছে। মাঠে থাকা কিছু ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। ইতিমধ্যে পানি কমা শুরু হয়েছে, আশা করছি যদি এরকম আরো 4-5 দিন থাকে তাহলে আমাদের কৃষক ভাইদের ধান কাটা শেষ হয়ে যাবে এবং তাদের যে কোনো ধরনের সহায়তার জন্য আমরা তাদের পাশে অবস্থান করছি। চলনবিলে এবার 22,505 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 113 হেক্টর জমির ধান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটি টানা 10 দিন। এই বন্ধ চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ, কিন্তু কোনো সুফল মেলেনি। ব্যবসায়ীরা বলছেন পণ্য খালাস ও জাহাজীকরণের গতি মন্থরই ছিল। অনেক দিনের রীতি হঠাৎ পরিবর্তন সম্ভব নয় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল 36,215 একক। সেদিন পণ্য খালাস ও জাহাজীকরণ হয়েছে 9,984 একক কন্টেইনার। সোমবার আছে 40,356 একক কন্টেইনার, কিন্তু খালাস হয়েছে মাত্র 170 একক। কর্তৃপক্ষ বলছে ঈদের দিন মাত্র 8 ঘন্টা বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। এবার ঈদের বন্ধ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও কাজ হয়নি। কর্মচারীরা ছুটিতে যায়, অনেক সময় অনেক গার্মেন্টস থেকে তাদের কর্মচারীরা ছুটিতে থাকে, সে কারণে ডেলিভারি ফ্লোটা কমে যায়।
তো আমরা এই জন্য আহ্বান জানাই সবাইকে, ডেলিভারি ঈদের সময় যে বন্ধটা থাকে সেটাতে যেন তারা কাজ করে বন্দরকে সচল রাখে। সংশ্লিষ্টদের দাবি, ঈদে ছুটিতে থাকেন কর্মীরা, বেশিরভাগ কলকারখানা বন্ধ থাকার প্রভাবও রয়েছে। যারা ব্যবসা করছি আমরা হয়তো আমাদের নিজেদের তাগিদে থাকলাম, কিন্তু আমাদের যারা কর্মচারী আছেন, যারাই আসলে আমাদের এই কাজগুলি করেন, যারা আমাদের ডানহাত বামহাত, তাদেরকে তো আমাদের ছুটি দিতে হবে, যেহেতু ছুটি আছে। দীর্ঘ ছুটিতে বন্দরকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন ব্যবহারকারীরা। আমি যদি 10 দিনের ফ্যাক্টরি বন্ধ দিয়ে দিই, আমার ইম্পোর্ট এক্সপোর্টগুলো কে ছাড়াবে, কোথায় নিয়ে যাবে? এগুলো মনে হয় একটু আলাপ আলোচনা করে এই চেইনে যারা আছে, যারা ইম্পোর্টার এক্সপোর্টার, তাদের সাথেও কথা বলে টোটালি জিনিসটা একটু হোমওয়ার্ক করে খোলা রাখা উচিত। চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের ধারণ ক্ষমতা 53,000 একক। এর মধ্যে যানবাহন ও যন্ত্রপাতি চলাচলের জায়গা বাদ দিলে ধারণ ক্ষমতা দাঁড়ায় প্রায় 44,000 একক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাভারের শিল্প পার্কে 10 থেকে 15টি ট্যানারি LWG সনদের জন্য প্রস্তুত, কিন্তু কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP পুরোপুরি কার্যকর না হওয়ায় তা অর্জন সম্ভব হচ্ছে না। এতে চামড়ার ভালো দাম পাচ্ছেন না দাবি ট্যানারি মালিকদের। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে সমন্বিত পরিকল্পনায় কয়েক বছরেই মিলতে পারে সুফল। হাজারীবাগ থেকে প্রায় 1 দশক আগে সাভারে স্থানান্তর করা হয় ট্যানারিগুলো, কিন্তু মূল উদ্দেশ্য পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত হয়নি। 2 দশকের চেষ্টাতেও গড়ে তোলা যায়নি মানসম্পন্ন শিল্প পার্ক। তরল বর্জ্য পরিশোধনে স্থাপন করা কেন্দ্রীয় শোধনাগার CETP পুরোপুরি কাজে আসছে না, কারণ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান অসম্পূর্ণ রেখেই তা হস্তান্তর করে গেছে। সেই সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় তেমন উদ্যোগ নেই। এসব কারণে বৈশ্বিক ক্রেতাদের জোট লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র সনদ মিলছে না, পাওয়া যাচ্ছে না আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্রেতাও। এই 1710 মার্কের ভিতরে কিন্তু 300 মার্ক হলো আমার তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। আমি আপনার 10 থেকে 15টি ট্যানারি এই পর্যায়ে আছে যে 1410 মার্ক এর কাছাকাছি আছে। আমার ট্যানারি এন্ডে যেটা আমার প্রয়োজন, আমি যদি এই তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি, কালকে আমি কিন্তু LWG সনদের জন্য আমি অডিটরকে কল করতে পারি। কয়েক বছর ধরে চামড়া খাতের উন্নয়নে বিশেষ কর্তৃপক্ষ গঠনের কথা বলা হলেও তা বাস্তবতার মুখ দেখেনি। বিশেষজ্ঞরা বলছেন, CETPর উন্নয়ন, LWG সনদ পাওয়া, কাঁচা চামড়ার উন্নত সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মতো বিষয়ে সমন্বিত উদ্যোগ দরকার। থাকতে হবে কারিগরি জ্ঞানসম্পন্ন বিশেষ কমিটিও। শুধু ব্লোয়ার ঠিক করলাম আর ক্রোম রিকভারি ঠিক করলাম, সেটা CETPর না। আসলে আমি একজন অডিটর হিসেবে বলতে চাই, অডিটর সার্টিফিকেশনের সিলেবাসটা আমাদেরকে ভালো করে জানতে হবে। কোনো ইন্ডাস্ট্রি পরিবেশ নষ্ট করে ব্যবসা করতে পারবে না, যার জন্য আমার CETPকে ঠিক করা দরকার। দেন আমার আসতেছে সার্টিফিকেশন। যদি আমি একটা সুন্দর টেকনিক্যাল কমিটি করতে পারি যোগ্য লোক নিয়ে, তাহলে আমি আশাবাদী 5 বছরের পরে আমরা সার্টিফিকেশন পেতে পারি। চলতি অর্থবছর মে পর্যন্ত 11 মাসে চামড়া রপ্তানি কমেছে প্রায় 8 ভাগ, চামড়াজাত পণ্য রপ্তানি কমেছে 3.4 ভাগ। তবে অনেকটাই আমদানি নির্ভর চামড়ায় তৈরি জুতা রপ্তানি বেড়েছে প্রায় 29 ভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 1 মাসে করোনা আক্রান্তের হার বেড়েছে প্রায় 4 গুণ। ভারত সহ নানা দেশে করোনার নতুন ধরনটি শনাক্ত হওয়ায় দেশে দ্রুত প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বয়স্ক, গর্ভবতী ও ডায়াবেটিস আক্রান্তদের থাকতে হবে সতর্ক। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ তাদের। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এপ্রিল মাসে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মে মাসে তা বেড়ে দাঁড়ায় 86-তে, অর্থাৎ 1 মাসে আক্রান্তের হার প্রায় 4 গুণ। 5 জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর এ নিয়ে আবারও শুরু হয় আলোচনা। নমুনা পরীক্ষা কম হওয়ায় প্রকৃত চিত্র এখনও উঠে আসছে না, বলছেন বিশেষজ্ঞরা। এই ধরনটা এখন এরকম প্রাণঘাতী বা এরকম কিছু হয়নি। আমাদের সংখ্যাটা বেড়ে গেছে, অল্প সময় সংখ্যা বেড়ে গেছে। ভাইরাসের মারণ ক্ষমতা কমও থাকে, যদি সেটা খুব বেশি মানুষের মধ্যে ছড়ায় তাহলে কিন্তু সেটার ক্ষমতা বেড়ে যেতে পারে।
কাজেই যত বেশি কমানো যায় এইটার ভাইরাসের সংক্রমণটা তত বেশি এটার পরিবর্তিত হওয়ার আশঙ্কাটা কমে যাবে। নন ফার্মাসিউটিক্যাল প্রিভেনশন অর্থাৎ ওষুধপত্র বা টিকা না দিয়ে যে প্রতিরোধ, ওইটার উপরই আপাতত আমাদের জোর দিতে হবে। এখনও আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। ভারতে NB-181 নামে যে নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটি দ্রুত পরিবর্তনশীল। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হচ্ছে। বয়স্ক, গর্ভবতী ও জটিল রোগে আক্রান্তদের বিশেষ সতর্কতা নিতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে, বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি যাই হোক, সেটা যেন এইভাবে সামাল দেয়া যায় যে যাতে করে আমরা বিব্রত না হই বা আমরা মনে হয় যে আমরা প্রস্তুতি নিই। আচ্ছা, এর পাশাপাশি আমাদের একটা বৈশ্বিক বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো, সেখানে এটা কীরকম ছড়াচ্ছে, কতটুকু মৃত্যু কীরকম হচ্ছে, কাদের হচ্ছে, এটা সম্বন্ধে আমাদের তথ্যপত্র সংগ্রহ করতে হবে। এ মৌসুমে 3 দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে সারা দেশের দর্শনীয় স্থানগুলোতে স্বজন বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। টাঙ্গাইলে ভুয়াপুরে যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে প্রতিদিনই বাড়ছে ভিড়। এখানে 5,000-এর বেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও নমুনা রয়েছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা ও গবেষণাও ভূমিকা রাখছে জাদুঘরটি। যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে ঢুকলে দেখা মেলে বাঘ, হরিণ, কুমির, সাপসহ নানা বন্য প্রাণীর। তবে এগুলো জীবিত নয়, মৃত প্রাণীকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরে ঠাঁই পেয়েছে ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র। সেতু নির্মাণের দুর্লভ অনেক ছবিও স্থান পেয়েছে, যা দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকে। একই ছাদের নিচে নানা নিদর্শন দেখার সুযোগে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। পশু পাখি, মাছ থেকে শুরু করে সামান্য প্রজাপতিও এখানে খুব সুন্দর একটা জায়গা পেয়েছে। তো একটা সমৃদ্ধ জাদুঘরে আসতে পারে আমার খুব ভালো লাগছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা ও গবেষণাতেও ভূমিকা রাখছে এই জাদুঘর। ভবিষ্যতে আরো সমৃদ্ধ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এই জাদুঘরের যে সকল নমুনা আমরা সংরক্ষণ করে রাখছি, এগুলো শিক্ষা, গবেষণা এবং বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম। একজন গবেষক একটা প্রাণী নিয়ে যদি গবেষণা করতে চায়, তবে সে এখানে এসে তা পাবে। 1995 সালে নির্মিত জাদুঘরটিতে 5,000-এর বেশি প্রাণীর নমুনা সংরক্ষিত আছে। এর মধ্যে 135 প্রজাতির পাখি, মিঠা পানি ও সামুদ্রিক 275 প্রজাতির মাছ এবং 33 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কলাতলী সাইমন বিচ পয়েন্টে ঘটনা ঘটে। তারা হলেন শাহিনুর রহমান ও তার ছেলে শিফাত। পুলিশ জানিয়েছে রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তারা। দুপুরে সমুদ্রে নামলে স্রোতের টানে ভেসে যান বাবা ও ছেলে। খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এক পর্যায়ে রক্তবমির পর তাদের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। এদিকে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মেহেদী হাসান নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া পুকুরে ডুবে মৌলভীবাজার বাবা মেয়ে এবং চট্টগ্রামে চাচা ভাতিজা মারা গেছেন। কানাডার একটি হ্রদে হালকা নৌযান কেনু ডুবে মারা গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট সাইফুজ্জামান এবং তার বন্ধু টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিজিএম এর সাবেক সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব। কানাডার স্থানীয় সময় রোববার বেলা 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বোয়িং 787-এর ক্যাপ্টেন সাইফুজ্জামানের মরদেহ দেশে আনার জন্য বিমানের টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। সাইফুজ্জামান শনিবার পরিবার নিয়ে কানাডায় যান। রোববার তারা টরন্টো থেকে প্রায় 130 কিলোমিটার দূরের লিন্ডজি শহরের কেনু দিয়ে হ্রদে নামেন। পরে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।
আগামী শনিবার থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কার্যক্রম পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। জরুরি বিভাগ চালুর কয়েকদিন পর আজ থেকে শুরু হয়েছে বহির্বিভাগের কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শনিবার থেকে সব বিভাগের কার্যক্রম চালু করার লক্ষ্যে কাজ চলছে। এর আগে গত 28 মে জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে কর্মকর্তা কর্মচারী ও রোগীর স্বজনদের সাথে ত্রিমুখী সংঘর্ষে বন্ধ হয়ে যায় হাসপাতালটির সকল সেবা। 7 দিন পর জরুরি বিভাগের সেবা চালু হলেও অন্যান্য সেবা বন্ধ ছিল। বৈরী আবহাওয়ার প্রভাবে এবার হাড়ি ভাঙার ফলন কম, আম পেকেও যাচ্ছে আগে ভাগে। জুনের 20 তারিখে বাজারে আসার কথা থাকলেও এখনই শুরু হয়েছে বিক্রি। আমের উৎপাদন কম হয় আগের বছরের চেয়ে হাড়ি ভাঙার দাম বাড়তে পারে বলছে কৃষি বিভাগ। দেশের জিআই স্বীকৃতি পাওয়া রংপুর অঞ্চলের এই আম বিভিন্ন জেলা ছাড়াও পাঠানো হয় বিদেশে। রংপুরের সব উপজেলাতেই কম বেশি চাষ হয় হাড়িভাঙা আমের। গত কয়েক বছরে সারা দেশে বেড়েছে সুমিষ্ট ও আশিন এই আমের চাহিদা। ভালো লাভ হওয়ায় রংপুর অঞ্চলের অনেক কৃষক অন্য ফসলের পরিবর্তে এখন আম চাষে ঝুঁকছেন। জুনের 20 তারিখ থেকে বাজারে হাড়িভাঙা পাওয়ার কথা থাকলেও এখনই শুরু হয়েছে বিক্রি। কৃষকরা বলছেন, গ্রীষ্মের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবং প্রখর রোদের কারণে আমের গুটি আশানুরূপ বড় হয়নি। এতে ফলন কমার পাশাপাশি জুনের শুরুতেই পাকা শুরু হয়েছে আম। আগের থেকে কম হলেও তুলনামূলকভাবে হাড়িভাঙা আম আছে আমাদের এদিকে, তো আমরা চেষ্টা করব ঈদের পরেই আমরা হাড়িভাঙা আম বাজারজাত করার। আমের উৎপাদনটা কম, সেহেতু বলতে চাই যে আমরা আশাবাদী যে আমের বাজারে এবার ইনশাল্লাহ আমরা ভালোই পাবো। প্রকারভেদে হাড়িভাঙা আমের দাম 70 থেকে 90 টাকা কেজি। চাহিদার কারণে কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাঠানো হয় দেশের জিআই পণ্য হাড়িভাঙা। মূল আসার সময় আমাদের মুকুল অনেক ছিল, কিন্তু সে পরিমাণে আমাদের আম আসেনি। মূল্যমান আশা করতেছি বাজার রেট, এখনো তো হাড়িভাঙা আমের বাজার রেট শুরু হয়নি, বাজার শুরু হলে আশা করা যায় মোটামুটি আর কি। কৃষি বিভাগ বলছে, চলতি বছর রংপুর জেলায় 30,000 মেট্রিক টন আম উৎপাদন হতে পারে। গত বছরের চেয়ে ফলন কমায় বাড়তে পারে দাম। অলরেডি এটি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমরাও গর্বিত রংপুরবাসী। যদিও বছর কিছুটা অনাবৃষ্টি ছিল এবং পরবর্তীতে একটি ঝড় হয়, তো সেখানে কিছু ছোট আম পড়ে গিয়েছে। তো তারপরে আমরা আশা করি যে আমরা যে লক্ষ্যমাত্রায় নির্ধারণ করেছি প্রায় 30,000 মেট্রিক টন আম, সেটি আমরা অর্জন করতে পারবো। এবছর রংপুরে 1915 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে। এর মধ্যে বেশি চাষ হয় মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভালো বেতনের আশ্বাসে ধার দেনার টাকায় আরব আমিরাতের দুবাই গিয়ে প্রতারিত হয়েছেন ভোলার 3 উপজেলার শতাধিক যুবক। প্রতারিতদের কারো ঠাঁই হয়েছে কারাগারে, আবার পরিবারের সঙ্গে কারো যোগাযোগ নেই 2-3 বছর। ভোলা জেলার দৌলতখান উপজেলার দুবাই প্রবাসী এক প্রতারক চক্রের ফাঁদে পড়ে শ্রমিকদের এই বিড়ম্বনা বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। ভোলার দৌলতখান উপজেলার চরশুভি গ্রামের নাজিম, হেলাল ও নুরুদ্দিন অনেক বছর আগে থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থাকেন। তাদের আয় রোজগারে পরিবারের সচ্ছলতা দেখবার মতো। এই চক্রের প্রলোভনে পড়ে একই গ্রামের কৃষক ইদ্রিস মিয়ার ছেলে সজীবও দুবাই যান ধার দেনার 3.5 লাখ টাকা খরচ করে। কিন্তু 6 বছরেও তার ভাগ্যে জোটেনি কোনো ভালো কাজ। ফলে বাড়ি থেকে টাকা নিয়েই দুবাইতে চলতে হচ্ছে সজীবকে। একই গ্রামে মসলিউদ্দিন, রুবেল, জাকির সহ আরও অনেকে এই চক্রের মাধ্যমে 5 লাখ টাকা খরচ করে দুবাই গিয়ে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার। ফোলারে ফাটাইছি কামাই করার জন্য, কামাই তো না হই আরো আমার ফোলারে অত্যাচার। সেখানে যাওয়ার পরে আমরা 17 মাস আমি ডিউটি করছি। নাজিম সেখানে আমার 17 মাস ডিউটির কোনো বেতন এবং স্যালারি দেয় না। ভোলার চরফ্যাশন উপজেলার দুলাল, বোরহানুদ্দিন উপজেলার শাকিল, রাসেল সহ অনেক যুবক নাজিম চক্রের মাধ্যমে দুবাই গিয়ে একই ধরনের প্রতারণায় পড়েন বলে অভিযোগ। অভিযোগের বিষয়ে সপরিবারে দুবাই প্রবাসী নাজিম, হেলাল কিংবা নুরুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের স্বজনদের দাবি, যারা দুবাই গেছে তারা আলাদাভাবে থাকতে চাওয়ায় ঘটে বিপত্তি। এরা নতুন কোম্পানি করতো, আবার এরাই মালিক হইতে চাইছে।
এই সমস্যা হয়েছে এই জায়গায়। দুবাই নেওয়ার কথা বলে এভাবে প্রতারণার বিষয়টি এখন ফিরছে এলাকাবাসীর মুখে মুখে। লিখিত অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কোনো প্রতারক চক্র যদি এখানে কাজ করে থাকে তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব। আমি বলবো যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দুবাইয়ের কারাগারে আটক কিংবা যোগাযোগের বাইরে থাকা প্রবাসীদের ফিরিয়ে আনা আর প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে উদ্বিগ্ন স্বজনরা ইতিমধ্যে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন এলাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনার রূপসা এক সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জেরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসা থানা পুলিশ জানিয়েছে রোববার মধ্যরাতে নৌহাটিতে এক ব্যক্তিকে মারধরের পর আটকে রাখে একই এলাকার পারভেজ, রাতুল ও মাসুদ। পরে তার স্ত্রীকে ধর্ষণ করে। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বামীর অভিযোগ, খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেয় প্রতিশোধ হিসেবে এ ঘটনা। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।